গল্প উলঙ্গ মন। আচ্ছা বাবা, তোমরা যেটাতে হিসু করো ওইটা মুখে নিলে কি হয়? নিজের 6 বছরের বাচ্চা মেয়ে মনিকার মুখে এই প্রশ্নটা শুনে মিশকাত পুরো থতমত খেয়ে গেল। মনিকা এতক্ষণ চিপস খাচ্ছিল, টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎই টিভি থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকিয়ে প্রশ্নটা করে সে। প্রশ্নটা করে সে আবার কার্টুন দেখায় মনোযোগী হয়ে পড়ে। মিশকাত আম খাচ্ছিল, কথাটা শোনা মাত্র ওর হাত থেকে আমের প্লেটটা ধপাস করে মেঝেতে পড়ে যায়। ওদিকে স্ত্রী নীলা রান্নাঘর থেকে ছুটে এসে বলল, কি হয়েছে? আমতামতা করে, না কিছু না, হাত থেকে প্লেটটা ছুটে পড়ে গেছে। একটু ঝাঁঝালো স্বরে, তুমি যে কি কই স্ত্রীকে হেল্প করবা সেটা না, বরং কাজ বাড়িয়েই যাচ্ছ। আর কিছুক্ষণ বকবক করে ফ্লোর পরিষ্কার করে চলে যায়। মিশকাতের চোখে মুখে তখনও ভয়, বিস্ময় আর কৌতূহল। এটা কি ধরনের প্রশ্ন? মনিকার মাথায় এসব প্রশ্ন এলো কিভাবে? আর ওর তো প্রশ্নের উত্তর শোনারও ভ্রুক্ষেপ নেই, কারণ সে আবার স্বাভাবিকভাবেই টিভি দেখছে। মেয়েটার সাথে এই প্রসঙ্গে আর কিছু বলার সাহস হয় না ওর। দুপুরে লাঞ্চ ব্রেকে বাসায় এসেছিল, সময় হওয়াতে আবার দ্রুতই চলে যেতে হলো অফিসে। কিন্তু অফিসের কাজে কিছুতেই মনোযোগ দিতে পারে না। কয়েকজন কলিগ ওর অন্যমনস্ক ভাব ধরতে পেরে জিজ্ঞেস করে, মিশু কোনো সমস্যা? মৃদু হেসে কাঁধ ঘুরিয়ে, না কোনো সমস্যা নেই, তবে মুড অফ যে। আচ্ছা চল চা কফি আজ না, অন্য দিন। অতঃপর রাত 8টায় অফিস ছুটি হওয়ার সাথে সাথে বাসায় চলে আসে। কিন্তু ওর মনে খুঁতখুত ভাবটা দূর হচ্ছে না। তাই তো কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে ড্রয়িং রুমে বসে থেকে 7-5 ভাবে। মনিকার বলা সে এক লাইনের প্রশ্নের তাৎপর্য কিছুতেই বের করতে পারছে না। মেয়েটার বয়স সবেমাত্র 5 পেরিয়ে 6 পড়েছে। এই বছরের শুরুতেই মেয়েটাকে এলাকার একটা স্কুলের শিশু শ্রেণীতে ভর্তি করা হয়েছে। এতটুকু একটা বাচ্চা মেয়ের মাথায় এই ধরনের একটা উদ্ভট প্রশ্ন কী করে আসতে পারে, তা কিছুতেই মাথায় আসে না ওর। এই ধরনের কিছু সামনাসামনি না দেখলে এমন একটা প্রশ্ন মেয়েটার মাথায় আসার কথা না। কিন্তু যখন মেয়েটা একটু একটু সব কিছু বুঝতে শুরু করেছে, তখন থেকে ওর সামনে কখনোই ফিজিক্যাল করেনি। তাছাড়া ওদের ফিজিক্যালে অতিরিক্ত নোংরামি কখনোই ছিল না। যেমনটা মনিকার মনে প্রশ্ন জেগেছে, মিশকাত বুঝেছিল বিষয়টা মোটেও হালকা নয়, তাই সে হালকাভাবে উড়িয়েও দেয়নি। অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে একা একাই চিন্তা করে যায় সে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় এই বিষয়ে খোলাখুলি তার মেয়ের সঙ্গেই কথা বলবে। একটা 6 বছরের বাচ্চা শিশুকে আমরা যতটা অবুঝ ভাবি, তারা মোটেও ততটা অবুঝ হয় না। এই বয়সে অনেকেরই মানসিক বিকাশ অনেক ভালো হয়। আমরা যতটা ভাবি তারা তার চেয়ে অনেক বেশিই বুঝতে পারে। হয়তো তা তাদের মনের ভেতরে আবদ্ধ করে রাখে, তাই আমরা ভাবি ওরা অবুঝ। রাত 12টা নীলা আর মনিকা ঘুমিয়ে গেছে, শুধু মিশকাতের চোখেই ঘুম নেই। স্ত্রী নীলা মাঝে আর মেয়ে এবং ও তার দুই পাশে শুয়ে। ঘরে টেবিল ল্যাম্প জ্বলছে, সে আলোতেই হঠাৎ মিশকাতের চোখ স্ত্রীর মুখের উপর আটকে যায়। কোনো এক অজানা কারণে ওর বুকটা ধক করে ওঠে। একটা অজানা ভয় মনে বাসা বাঁধে। যদিও নীলাকে অনেক বেশি বিশ্বাস করে, তবুও প্রশ্ন থেকেই যায়, কোনোভাবে কি ধোঁকা দিচ্ছে, অন্ধবিশ্বাসের সুযোগ নিচ্ছে? যেহেতু মনিকা বাইরের কারোর সাথে মিশে না, সেহেতু তার মনে এই উদ্ভট প্রশ্ন জাগার কারণ কি? প্রত্যক্ষভাবে একটাই উত্তর, নীলা। কারণ হয়তো মনিকা ওর আম্মুকে এমন কিছু করতে দেখেছে, তাই তার মাথায় এই প্রশ্নটা এসেছে। তবে কি নীলা পরকীয়ার সঙ্গে জড়িত? কিন্তু সে এমনটা কেন করবে? মিশকাতের মাথায় একের পর এক এমন অদ্ভুত সব প্রশ্ন এসে মাথার ভেতর ভয়ঙ্কর রকমের জটলা বাঁধতে থাকে। অসংখ্য অজানা অচেনা ভয়, সন্দেহ তার মনে চেপে বসে। সকাল হতেই মিশকাত বাড়ি থেকে রাস্তায় বেরোয় একটু হাঁটাহাঁটি করতে। তার বাড়ির গেট বরাবর রাস্তার অপোজিটে একটা মুদির দোকান। মুদি পণ্যের পাশাপাশি চাও বিক্রি হয়। দোকানে বসে চা খেতে খেতে কথার প্রসঙ্গে দোকানদারের কাছে জানতে চায়, চাচা ইদানিং বাসার ভেতর বিভিন্ন জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। আপনি কি কখনো দিনের বেলাতেই বাড়িতে অচেনা কাউকে ঢুকতে দেখেছেন? কিছুক্ষণ ভেবে, সেদিকে তেমন খেয়াল করিনি, তবে মাঝে মধ্যে একটা কম বয়সী ছেলেকে বাড়ি থেকে বের হতে দেখেছি। কথাটা শুনে ওর বুকটা ধক করে ওঠে। ওখানে আর বেশিক্ষণ না থেকে আবার বাসায় ফিরে যায়। মিশকাতের মন মেজাজ খারাপ, তাই অফিসে ফোন করে জানিয়ে দিল আজ সে অফিসে যাবে না। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, অফিসে গেলে না যে? সন্দেহের স্বরে, এমনি, টানা অফিস করতে ভালো লাগছে না, তাই অফিসে বলে একদিন ছুটি নিয়েছি। অন্যদিন সকালে নাস্তা করার পর নীলা মেয়েকে স্কুলে দিয়ে যায়। আজ যেহেতু মেয়ের বাবা বাসায়, তাই ওই গেল। মনিকা স্কুলের পোশাক পরে রেডি হয়ে বাবার হাত ধরে বাড়ির বাহিরে বেরিয়ে এলো। নীলা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ির ভেতর যেতেই মিশকাত মেয়েকে নিয়ে স্কুলের পথের উল্টো দিকে হাঁটা শুরু করলো। মনিকা কৌতূহলী জানতে চাইলো, বাবা আমরা কোথায় যাচ্ছি? মিষ্টি করে হেসে, আমরা আজ সারাদিন অনেক ঘুরবো আর মজা করব। আজ আমার অফিস বন্ধ, সাথে তোমার স্কুলও। আনন্দে চেঁচিয়ে, হুররে কি মজা! বাপ মেয়েতে প্রায় ঘন্টাখানেক অনেক জায়গায় ঘুরলো। ওকে আইসক্রিম চকলেট কিনে দিল, তারপর কাছেরই একটা পার্কে ঢুকে দুজনেই একটা বেঞ্চিতে বসলো।
প্রচণ্ড উৎকণ্ঠা আর উত্তেজনায় মিশকাতের শরীর কাঁপছে। মনিকা এক মনে আইসক্রিম খাচ্ছে আর মুগ্ধ হয়ে চারপাশে মানুষজন দেখছে। একসময় মিশকাত কিছুটা স্বাভাবিক হয়ে মেয়েকে প্রশ্ন করলো, আচ্ছা মামুনি, একটা কথা বলো তো, যখন আমি অফিসে থাকি তখন কি এই বাড়িতে তোমার আম্মুর সাথে দেখা করতে কেউ আসে? হা করে কিছুক্ষণ ভেবে, কে আসবে বাবা? মৃদু হেসে, আহারে কেউ না মা, এমনি বলা। কেউ আসে কি না? ও হ্যাঁ, মাঝে মধ্যে নয়ন ভাইয়া আসে। কথাটা শুনে যেন মিশকাতের বুকের উপর থেকে একটা বড় পাথর সরে গেল। তাহলে মুদি দোকানদার নয়নের কথা বলেছিল? নয়ন হলো ওর বড় বোনের একমাত্র ছেলে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। মনিকার সাথে তার ভারী ভাব। নয়নরা থাকে এই এলাকার পাশের এলাকাতেই। মিশকাতের কাজের চাপে ওই বাড়িতে অনেক দিনই যাওয়া হয়নি, তবে নয়ন তার মামার বাড়িতে মাঝে মধ্যে আসে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। এবার মিশকাত মেয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা মা, তুমি সেদিন ওইরকম একটা প্রশ্ন আমায় কেন করেছিলে? কৌতূহলী হয়ে, কোন দিন? কি প্রশ্ন বাবা? কাপা কাপ কণ্ঠে, ওই যে বলেছিলে আমরা যেটা দিয়ে হিস্যু করি সেটা মুখে নিয়ে কি করে? প্রশ্নটা শুনেই মনিকা হাসতে শুরু করে। ও বুঝতে পারে কথাটা মনিকার কাছে মজার ঠেকেছে, তাই তার হাসি। মিশকাত আবার আদুরে স্বরে বলে, তুমি কি কখনো তোমার আম্মু বা অন্য কাউকে অমন করতে দেখেছো? না সূচক মাথা নেড়ে। তাহলে অমন একটা প্রশ্ন তোমার মাথায় এলো কি করে? কখনো কি তোমাকে কেউ অমন করতে বলেছে? কথাটা শুনতেই মনিকার মুখ কালো হয়ে চুপসে যায়, আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। মিশকাতের গলার স্বর কিছুটা কঠিন হয়ে আসে। সে বলে, বলো মা, ভয় পেও না। তোমায় অমন কেউ বলেছে? হ্যাঁ সূচক মাথা নেড়ে। কে বলেছে? নাম বলো। ভাইয়া আমাকে এইসব কথা কাউকে বলতে না করেছে। যদি আমি বলি তাহলে সে আর আমাদের বাড়িতে আসবে না, আমার সঙ্গে খেলবে না। মিশকাতের মাথা রাগে ক্ষোভে প্রচণ্ড গরম হয়ে গেছে এর মধ্যে। এবার কণ্ঠের রাজ্যের বিস্ময় ফুটিয়ে বলল, তোমার নয়ন ভাইয়া তোমাকে এরকম করতে বলেছিল? হ্যাঁ বাবা, কিন্তু আমি করিনি। ভাইয়াকে পচা বলে বকা দিয়েছি। এই বিষয়ে একটা বাচ্চা মেয়ের সাথে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করলো না। সে ভাবে একটা ছেলের মস্তিষ্ক কতটা বিকৃত হলে একটা 6 বছরের মেয়েকে এই কাজ করতে বলে। 6 বছরের একটা মেয়ের মধ্যে যৌনতার আছেটা কি? তার উপর এটা নাকি ওর আপন ভাগ্নে। প্রচণ্ড রাগে ওর শরীরে আগুন জ্বলছে। নয়ন যতই আপন হোক না কেন, সে যা করেছে তা ভয়ঙ্কর অপরাধ। এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পরের দিনও মিশকাত অফিসে যায় না। সে দীর্ঘ একটা প্ল্যান করেছে নয়নকে এই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য। নয়ন যে কলেজে পড়ে ঠিক সে কলেজের কাছাকাছি একটা পুরাতন জমিদার বাড়ি আছে। জায়গাটা সবসময় নির্জন থাকে। মিশকাত নয়নের কলেজের সামনে গিয়ে কলেজ ছুটির অপেক্ষা করে। দুপুর 1টায় কলেজ ছুটি হলে নয়ন কলেজ থেকে বেরিয়ে গেটের কাছে মামাকে দেখে বেশ অবাক হয়। ওই নয়নকে দেখে অবাক হওয়ার ভান করে বলল, আরে তুই কলেজে এসেছিস? তোকে পেয়ে ভালোই হলো। কেন মামা? আর বলিস না, তোর মামি ইমার্জেন্সি ফোন দিচ্ছে, তাই আমাকে একটু দ্রুত বাসায় যেতে হবে। কিন্তু ওদিকে একটা ইমার্জেন্সি ফাইলের জন্য আমার এক কলিগ পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তুই কি দিয়ে আসতে পারবি নাকি কোনো তাড়া আছে? না মামা, তাড়া নেই, আমাকে দাও, দিয়ে আসছি। ওকে থ্যাঙ্কস বলে নয়নের হাতে ফাইলটা দিয়ে দ্রুত চলে যায়। নয়নও ফাইলটা নিয়ে জমিদার বাড়ির সামনে হাজির। পুরাই নির্জন জায়গা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। অবশেষে কাউকে না পেয়ে মোবাইল বের করে যেই মামাকে কল দিতে যাবে, তখনই দেখে দুজন লোক ওর দিকে এগিয়ে আসছে। লোক দুটোকে দেখে নয়নের মন কেমন যেন করতে লাগলো। এই ধরনের লোকদের নয়ন ভালো করেই চেনে। এদের দেখলে নয়নের কেন যেন বেশ ঘেন্না লাগে, কারণ এরা পুরুষ হলেও টাইট প্যান্ট, টাইট টি শার্ট, কালার করা লম্বা চুল, লিপস্টিক দেওয়া ঠোঁট, এদের চেহারাতে মেকআপ, চলনে একটা মেয়েলি ভাব। এক কথায় এরা পুরুষ হলেও সমকামী, যাদের বলে গে। এর জন্যই মূলত এদের প্রতি ঘেন্না নয়নের। এরা যে সমকামী এদের চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারে নয়ন। তারা ওর দিকে আসছে দেখে ঘৃণায় অন্যদিকে মুখ করে রাখে নয়ন। সমকামী দুজনের মধ্যে একজন নয়নের কাছে এসে তার গাল টিপে বলল, কেমন আছো গো? বিরক্তি ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকালো। অপর একজন বলল, এ তো দেখি পুরোই মাখন। বিরক্ত ভরা কণ্ঠে, কি চাও তোমরা? নয়নকে অবাক করে দিয়ে তাদের একজন বলে উঠল, তোমার নাম নয়ন তো? নয়ন শকড খেয়ে থ হয়ে যায়। আর হঠাৎই তাদের একজন পকেট থেকে একটা রুমাল বের করে নয়নের মুখে চেপে ধরলো। পর মুহূর্তে একটা কার এসে ওদের পাশে দাঁড়ালো। নয়নের চোখ লেগে আসতে শুরু করলো। ওর আর কিছুই মনে নেই। যখন নয়ন চোখ খুলল তখন তার চোখ চড়ক গাছ, কারণ ও সম্পূর্ণ উলঙ্গ এবং ওর দুটো হাত শক্ত করে খাটের দুই পাশের দুটি খুঁটির সঙ্গে বাঁধা। আর ওর সামনে 4-5 জন গে পুরুষ দাঁড়িয়ে রয়েছে। নয়নকে চোখ খুলতে দেখে তারা একসাথে আনন্দে হেসে উঠল। তাদের কারোর শরীরেও কাপড় নেই।
এরাও যে সমকামী তা বুঝতে সময় লাগে না নয়নের। তাদের একজন বলে উঠল, শালারে মেডিসিনটা খাওয়া, নাহলে পায়ুপথ পরিষ্কার হইব না। তাড়াতাড়ি কর, আমার তর্স হইতেছে না। নয়নের অনিচ্ছায়ও জোর করে তাকে সে মেডিসিন খাওয়ানো হলো। এতগুলো পুরুষের সঙ্গে সে কিছুতেই পেরে উঠছে না। সে করুণা মিশ্রিত ভয়ার্ত দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইল। তারপর করুণ সুরে বলল, আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমার সাথে প্লিজ এমনটা করবেন না। কথাগুলো শুনে তারা যেন বেশ মজাই পেল। হাসতে হাসতে একে অপরের গায়ে পড়ল। নয়নের হাত বাঁধা অবস্থায় একজন একজন করে ওর উপর মায়া দয়াহীনভাবে ঝাঁপিয়ে পড়ল। নয়নের আর্তনাদ চিৎকার কেউ শুনল না। তাদের কাজ শেষে নয়নকে জামা কাপড় পরিয়ে হাত মুখ বেঁধে সেই জমিদার বাড়ির সামনে ফেলে রেখে গেল। তখন নয়ন ছটফট করছিল যন্ত্রণায়। আর ঠিক ওই সময়ে কোথা থেকে দৌড়ে এলো মামা মিশকাত। এসে ওর বাঁধন খুলে দিয়ে উৎকণ্ঠিত হয়ে বলতে লাগলো, তুই কোথায় ছিলি এতক্ষণ? তোর এই অবস্থা হলো কি করে? আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। নয়ন কেঁদেই যাচ্ছে, কোনো কথা বলার অবস্থায় নাই। পরে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। নয়নকে একটা রিকশায় উঠিয়ে ওদের বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির সবাই তাকে ঢেকে ধরে নানান প্রশ্ন ছুড়ে। সে এতক্ষণ কই ছিল, কী করছিল, তার এই অবস্থা হলো কি করে, সে খুঁড়িয়ে হাঁটছে কেন? লজ্জায় নয়ন কোনো উত্তরই দিতে পারে না, শুধু চুপচাপ বসে থাকে। মামা আফসোসের সুরে বলে, তোকে একা ভর দুপুরে নির্জন জায়গায় পাঠানোই উচিত হয়নি। বোধহয় ছিনতাইকারী ধরেছিল। তারপর অন্যান্যদেরকে উদ্দেশ্য করে বলে, নয়ন অনেক ভয় পেয়ে আছে, পরে ভয় কাটলে ওর কাছ থেকে সব জানা যাবে। এইটুকু বলেই মিশকাত বাড়ি ফিরে আসে এবং পূর্বের ন্যায় স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আর মনে মনে ভাবে, এই ধরনের একটা সঙ্গী মনিকার না হলেও চলবে। 1 সপ্তাহ কেটে যায়। নয়ন শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। মিশকাতের কাছে এই খবরটা এসেছে। নয়ন স্বাভাবিকভাবে কলেজে যাতায়াত করলেও সেই দিনের পর থেকে মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছে। সবসময় অন্যমনস্ক থাকে, কারোর সঙ্গে তেমন কথা বলে না। তাই আরেক দিন মিশকাত অফিস কামাই করে নয়নের কলেজের সামনের দুপুর অবধি দাঁড়িয়ে থাকে। আর নয়ন মামাকে ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে ওঠে। ও ধীরে ধীরে নয়নের কাছে যায় আর ওর কাঁধে হাত রেখে বলে, চল আমার সাথে, তোর মন ঠিক করে দিচ্ছি। নয়ন কিছুই বলে না, তবে মামার সাথে সাথে হাঁটতে শুরু করে। তারা সেই পুরনো জমিদার বাড়িটার দিকেই হাঁটছে। তখন নয়ন ভয়ে বলে উঠল, মামা আমি ওইদিকে যাব না। অভয় দিয়ে, তোর ভয় নেই, কারণ যেখান থেকে তোর ভয় শুরু হয়েছে সেখানেই তা শেষ হবে। তারা দুজনেই হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। নয়ন ভয়ার্ত দৃষ্টিতে তার চারদিকে চোখ বুলায়, কারণ সেই দিনের ঘটনার পর থেকে এই পর্যন্ত কতবার যে স্বপ্নে এই জায়গা আর সেই মানুষগুলোকে দেখেছে তার হিসাব নেই। ওরা জমিদার বাড়ির সামনের একটা গাছের নিচে শিকড়ের উপর বসলো। মিশকাত নয়নের দিকে মুখ করে স্পষ্ট করে বলল, সেদিন ধর্ষণ হতে তোর কেমন লাগলো রে নয়ন? কথাটা শুনে নয়ন পুরো আঁতকে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে দৃষ্টিতে মামার দিকে তাকালো। মিশকাত আবার বলল, তোর সাথে সেদিন কি কি হয়েছিল তা আমি জানি, আর জানবই না কেন? সব কিছুর প্ল্যান তো ছিল আমারই। আমি ইচ্ছে করে সেই সমকামী লোকদের দিয়ে তোকে ধর্ষণ করিয়েছি। নয়ন কথাটা শুনে পুরো বাকরুদ্ধ, হতভম্ব হয়ে যায়। বিস্ময় চোখ বড় বড় হয়ে যায়। কিন্তু মামা মিশকাত বলতেই থাকে, তোর বয়স যতই কম হোক, আমার বিশ্বাস আমি যা করিয়েছি সেটা অন্যায় কিছু করিনি। যা কিছু করেছি তোর ভবিষ্যতের ভালোর জন্যই করেছি, তোর উলঙ্গ মনে বস্ত্র পরানোর জন্যই করিয়েছি। তুই কি জানিস তুই কি ভয়ঙ্কর পাপী? যেদিন মনিকার মুখে তোর ঘটানো কর্মকাণ্ডের কথা শুনি আমার যা রাগ হয়েছিল তা বলার মতো। একটু দম নিয়ে আবার শুরু করলো, দেখ তুই আমার আপন ভাগ্নে, আমার ছেলের মতো। আমার 6 বছরের বাচ্চা মেয়েটা তোকে ভাইয়া বলে ডাকে, ভালোবাসে এবং সম্মানও করে। তোদের সম্পর্ক ভাই বোনের। এখন তুই বল, একজন বাবা যদি তার মেয়েকে তার ছেলের কোলেই নিরাপদে না রাখতে পারে, যে ভাই হয়ে বাচ্চা একটা বোন যার এখনো দুনিয়া সম্পর্কে বিশেষ জ্ঞানই হয়নি তাকে দিয়ে নিজের যৌন লালসা মেটাতে চায়, তখন এই দুঃখ আমি কোথায় রাখবো? তুই বল। বোন তার ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না? বাচ্চা মেয়ে তার কাকা মামার কাছে নিরাপদ থাকবে না? দীর্ঘশ্বাস। এখন বলতো, বাবা মা কাদেরকে বিশ্বাস করবে? কি ভরসায় নিজের মেয়েকে বড় করবে? আজ তোর মতো কিছু বিকৃত মন মস্তিষ্কের মানুষের জন্যই এত ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে। বাবা মায়েরা নিজেদের পরিবারের মানুষদেরই বিশ্বাস করতে পারছে না। হীনমন্যতায় ভুগতে হচ্ছে নিরপরাধ পুরুষদের। হ্যাঁ, তুই মনিকাকে ধর্ষণ করিসনি, কিন্তু করতি না তার গ্যারান্টি কি?
এখন বাচ্চা অবুঝ মেয়ে দেখে মলেস্ট করিস, নিজের পুরুষাঙ্গ মুখে নিতে বলিস। হয়তো এমন করতে করতে একদিন তোর কাছে ধর্ষণও একটি অতি স্বাভাবিক বিষয় হয়ে উঠবে, আর তুই ধর্ষক হয়ে যাবি। অতঃপর মনিকাকেও একা পেয়ে ধর্ষণ করতি না, তার গ্যারান্টি কি? তোদের একটা মেয়ের শরীর হলেই হয়, হোক সে 6 মাসের শিশু, 6 বছরের বাচ্চা, মানসিক রোগী বা 70 বছরের বুড়ি। তোদের কাছে কি শুধু শরীরটাই আসল, আর কিছু না? প্রতিটা মানুষের যে একটা মন আছে, এটা তোরা কেন মনে রাখিস না? যৌনতা মন থেকে আসে, শরীর থেকে না। আর তোরা সেক্সের সুন্দর একটা নাম দিয়ে দিয়েছিস, শারীরিক চাহিদা। হয়তো এইগুলো তোদের মাথায় ঢুকে পর্ন দেখে বা চটি গল্প পড়ে, যদিও তোরা জানিস ওই সবই মন গড়া। আসলে কি এটা শুধু শরীরের চাহিদা? মনের সাথে এর কোনো সম্পর্ক নেই? একজন ধর্ষককে ধর্ষণ করার পর যখন পুলিশ ধরে জিজ্ঞেস করলো, তুই এই জঘন্য অন্যায় কাজ কেন করছিস, সে বিকৃত হাসি দিয়ে বলে, এটা কোনো অন্যায় না। মিষ্টি নিজে নিজে খাইলে যেমন মিষ্টি লাগে, জোর কইরা খাওয়াইলেও মিষ্টি লাগে, মজা সবাই পায়, এটা কোনো অপরাধ না। এখন তুই বল, মিষ্টি আর এটা কি এক? তোরা মুখে কিছু না বললেও অন্তর থেকেই ধর্ষকের মতো তোরাও এটা জানিস বা বিশ্বাস করিস। এখন বলতে পারিস কি, যদি সেক্স কেবল শরীরের সম্পর্কেই হয়, তাহলে ধর্ষণের পর কেন একটা মেয়ে এই 1 ঘন্টার কথা ভুলে নতুন করে জীবন শুরু করতে পারে না? কেন একবার ধর্ষিত একটা মেয়ে মনে করে তার জীবন এখানেই শেষ? কেন ধর্ষিত হওয়ার পর এত মেয়ে প্রতি বছর আত্মহত্যা করে? মলেস্ট হওয়ার পর কেন সারাদিন ঘরের দরজা বন্ধ করে কাঁদে? এই জিনিসগুলো কি একটা বারও তোদের মাথায় আসে না? যখন তোরা বিকৃত যৌন ক্ষুধা মেটাতে একটা মেয়ের শরীর স্পর্শ করিস, যদি এগুলো তোরা এক মুহূর্তের জন্য ভাবতি, তাহলে বুঝতেই পারতি সেক্স হচ্ছে মনের তৃপ্তি, এটা শুধু শরীর কেন্দ্রিক না। তাই জোর করে কারো অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়া, তার শরীর ভোগ করার সবই অন্যায়, হোক সে বুঝ বা অবুঝ। আর তুই একটা বাচ্চা মেয়ের শরীরের মধ্যে যৌনতা খুঁজিস? তার মনের খবর কি কখনো তুই রেখেছিস? যদি একটা বার তার মনের ভেতর তোর সম্পর্কে, পৃথিবীর সব পুরুষ সম্পর্কে যে পবিত্র বিশ্বাস ধারণা জন্ম নিচ্ছে তা জানতে পারতি, তাহলে কখনোই এই শরীরে যৌনতা খুঁজে পেতি না। কোনো মেয়ের শরীরের ভেতরেই যৌনতা খোঁজার অধিকার তোর নাই, যদি তার মনের অবস্থা তুই না জানিস। এই যে তোরা এতগুলো কথা বললাম তোরে, যদি এই কথাগুলো মনিকার কাছ থেকে তোর বিকৃত রুচি জানার পরই বলতাম, তখন তুই এইসব কথার আগামাতে কিছুই বুঝতি না। হয়তো মাথা নিচু করে আমার কথা শুনতি, তারপর কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে হয়তো আমাদের বাসায় আসাও বন্ধ করে দিতি। মনিকা মলেস্ট হওয়া থেকে বাঁচত, কিন্তু তুই মানুষ হইতি না। হয়তো আরেকটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতি। ভবিষ্যতে তোর মন প্রাণ একসময় বিশ্বাস করতে শুরু করতো যৌনতা হলো গিয়ে শরীরের ক্ষুধা। একটা শরীরের ক্ষুধা পেলে আরেকটা শরীর ছুবে, সেটা যার শরীরই হোক না কেন, বাচ্চা বৃদ্ধা যে কোনো একজনের শরীর হলেই হলো। আর এইসবের বিশ্বাস যাদের মনের ভেতর থাকে, তারাই তোর মতো মলেস্ট করে মেয়েদের, ধর্ষণ করে মেয়েদের, আর মনে করে এটা কোনো অপরাধ না। আর তোর মনেও এই মানসিক রোগটা ছিল, তাই সমকামীদের হাতে তোকে ছেড়ে দিয়েছিলাম। তারাও তো তোকে ধর্ষণ করে শারীরিক চাহিদাই মিটিয়েছে। এখন যদি যৌনতা কেবল শরীরের সাথে শরীরের সম্পর্কই হতো, তাহলে তাদের সাথে সঙ্গমে তুইও আনন্দ পেতি, কিন্তু তুই তা পাসনি, উল্টো পেয়েছিস মানসিক যন্ত্রণা। তুই এখন নিজেই ভালো করে বুঝতে পারছিস, ধর্ষণ বা অন্যের অনিচ্ছায় তার গায়ে হাত দিলে সে মোটেও তা উপভোগ করে না, উল্টো তার মনে এর ব্যাপক প্রভাব পড়ে, যা তার জীবনটা ধ্বংস করার জন্য যথেষ্ট। এই জিনিসটা যে শরীরের চাইতে মনে বেশি প্রভাব ফেলে, আর প্রভাবটা কত বেশি, আশা করি এই মুহূর্তে তোর চাইতে ভালো আর কেউ জানে না। এইটাই ছিল তোর পাপ, যৌনতা সম্পর্কে বিকৃত ধারণার শিক্ষা। আমার মতে যে সমস্ত পুরুষেরা মনে করে যৌনতা কেবল শরীর কেন্দ্রিক, তাদের সকলকে এইভাবে সমকামীদের দ্বারা ধর্ষণ করানো উচিত। তাহলে নারীদের মতো পুরুষেরাও ধর্ষণের কথা শুনলেই শিউরে উঠবে। কিছুদিন পরেই পুরুষ ধর্ষণও প্রকট আকার ধারণ করানো উচিত সমাজে। এছাড়া তো তোদের মতো পুরুষদের ধর্ষণ বা মলেস্টেশনে যে নারীদের শরীরের চেয়ে মনে কী প্রভাব ফেলে তা বোঝানো সম্ভব না। কথাগুলো শোনার পর নয়ন মামার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর ক্ষমা চায়। মিশকাত অনেক আগেই ক্ষমা করে দিয়েছিল। সে জানে নয়ন আর কখনো কারোর সাথে এই ধরনের কোনো আচরণ করবে না বা করার চিন্তাও করবে না, কিন্তু বাবা হয়ে সে মাত্র একজন নয়নকে শোধরাতে পেরেছে, একজন নয়ন থেকে বাঁচাতে পেরেছেন
তার মেয়েকে। নোট: এরকম হাজারো নয়ন আছে আমাদের সমাজের অলিতে গলিতে, তাদের শোধরাবে কে? তাদের থেকে নিজেদের মেয়েকে কিভাবে কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন? জানি উত্তরটা জানা নেই কারো। প্রতিটা পুরুষই তাদের উলঙ্গ মন নিয়ে চলাফেরা করে। যৌনতা তাদের কাছে স্বাভাবিক বিষয়, শারীরিক চাহিদা। মিশকাতের মতো মানুষেরা সে উলঙ্গ মনধারী মানুষদের দিকে বস্ত্র এগিয়ে দিতে পারবে ঠিকই, কিন্তু সেটা উলঙ্গ মনা প্রতিটি মানুষকে পড়তে হবে নিজ দায়িত্বে। সমাপ্ত ও ধন্যবাদ সবাইকে।